Dear students, particularly who are going to appear in the Johar Navodaya Vidyalaya entrance exam this year, which will be held on 28th November. Before this class, I have already taken some classes of arithmetic section, and today in this class I have come with more questions related to number system, fraction, square and square root, percentage and profit and loss. So let's see the questions and let's also see how these questions are solved easily. So let's go to the class. Here, this is the first question, and in this questions it is said that সীতা 72 থেকে ছোট সকল বিজোড় সংখ্যার যোগফল গণনা করে বের করলো। উত্তরে সে কত পেল? অপশন এ 1136, অপশন বি 1296, অপশন সি 1331 and অপশন ডি 1276। তো দেখা যাক এই অঙ্কগুলি আমরা কিভাবে করব। তো প্রথমে আমরা জেনে নিব যে 72 থেকে ছোট সকল বিজোড় সংখ্যাগুলি কি কি, এবং সেগুলি যদি আমরা এক এক করে লিখে যোগ করি, একটু সময় সাপেক্ষের ব্যাপার, তাহলে আমরা একটা অন্য পদ্ধতিতে আমরা এই অঙ্কটি করে নিব। সেই পদ্ধতিটি কি না, 72 থেকে ছোট মানে 1 থেকে শুরু, তাহলে 1 থেকে 72 পর্যন্ত কতগুলি সংখ্যা আছে? 72টি সংখ্যা আছে। এবং যেহেতু 1 থেকে 72 পর্যন্ত মোট সংখ্যা আছে, মোট সংখ্যা আছে কতগুলি? 72টি। এবং এখানে একটা মনে রাখার বিষয় যে দেখো, একটা হচ্ছে বিজোড়, এবং 72টা হচ্ছে জোড়। তো আমরা জানি যদি বিজোড় থেকে শুরু করে জোড় সংখ্যা পর্যন্ত যাওয়া যায়, কিংবা জোড় সংখ্যা থেকে শুরু করে বিজোড় সংখ্যায় যাওয়া যায়, তাহলে কিন্তু ওই যুগ্ম সংখ্যা এবং অযুগ্ম সংখ্যা সমান সমান হবে। তার মানে যদি 72টি যদি মোট সংখ্যা হয়, তো এখানে বলা হয়েছে বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কত হবে? এখানে বিজোড় সংখ্যা হবে 72/2 সমান 36টি। বিজোড় সংখ্যা হবে 36টি। যেমন 1, 3, 5, 7, 9, 11, 13, 15, 17 ইত্যাদি করে করে মোট 36টি বিজোড় সংখ্যা পাওয়া যাবে 1 থেকে 72-এর মধ্যে। এখন যেহেতু বিজোড় সংখ্যাগুলির যোগফল বের করতে বলা হয়েছে, তাহলে বিজোড় সংখ্যাগুলির যোগফল হবে, বিজোড় সংখ্যাগুলির যোগফল হবে, একটা সূত্রের আমরা সাহায্য নেব। সেটা কি হচ্ছে যে 1 থেকে শুরু করে কোনো সংখ্যা পর্যন্ত বিজোড় সংখ্যাগুলির যোগফল বের করতে গেলে একটা সূত্র আছে, সেটা হচ্ছে n স্কোয়ার, যেখানে n মানে মোট কটি বিজোড় সংখ্যা আছে সেটি। তো মোট বিজোড় সংখ্যা আছে 36টি, তাহলে যোগফলটা কত হবে না 36-এর স্কোয়ার সমান, আমরা দেখে নিয়েছি 36-এর স্কোয়ার সমান কত হয়। 36কে 36 দ্বারা যদি গুণ করা হয়, 6 × 36 = 6, 3, 3 × 6 = 18, 19, 20, 21, 3 × 6 = 18, 8 হাতে 1, 3 × 3 = 9, 10, তাহলে হয়ে গেল 1296। অতএব ওই 72-এর থেকে ছোট সকল বিজোড় সংখ্যাগুলির যোগফল হবে 1296। এখন দেখা যাক 1296 যে আছে, এখানে তো বেরিয়ে গেল 36-এর স্কোয়ার সমান
1296, এটি হবে উত্তর। কারণ 1296 কোন অপশান আছে দেখা যাক, হ্যাঁ বিতে আছে, অতএব বি অপশানটাই হবে এই অঙ্কটির সঠিক উত্তর। বি অপশানটি হবে এই প্রশ্নটির সঠিক উত্তর 1296। হ্যাঁ একটা কথা বলছি যে যদি এটি এই অঙ্কটি যদি এভাবে না থেকে যদি থাকতো এরকমভাবে যে এখানে তো বিজোড় আছে, যদি এখানে লেখা থাকতো জোড়, এখানে যদি লেখা থাকতো জোড়, তখন কি করে অঙ্কটি করা যাবে না, তার জন্য একটা আলাদা সূত্র আছে এবং সেই সূত্রটি হচ্ছে কি n, তাহলে জোড় সংখ্যাগুলির যোগফল, যদিও এটা আমাদের করার কোনো প্রয়োজন ছিল না, এই অঙ্কটি করার আমরা তো উত্তর পেয়ে গেছি বি অপশানে 1296টা সঠিক উত্তর, কিন্তু আমি তোমাদেরকে এই জন্য শেখাচ্ছি যে হতে পারে যে ওখানে বিজোড় আছে, তোমাদের প্রশ্নে হয়তো জোড় এসে গেছে কিংবা কোনো স্বাভাবিক সংখ্যা এসে গেছে, যে সীতা 72 থেকে সকল জোড় সংখ্যার যোগফল গণনা করে বের করলো, উত্তর এসে কত পেল, এরকম হতে পারে। কিংবা এমন হতে পারে সীতা 72 থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যার যোগফল গণনা করে বের করলো, উত্তর এসে কত পেল। মানে বিজোড় হলে কি করবে, জোড় থাকলে কি করবে এবং স্বাভাবিক সংখ্যা থাকলে কি করবে, আমি তিনটেই তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। তো আমাদের উত্তর কিন্তু হয়ে গেছে এটি। এরপর দেখো জোড় সংখ্যাগুলি যোগফল বের করার সময় কি করবে, একটা অন্য সূত্র আছে, সেই সূত্রটি হচ্ছে n ইন্টু n প্লাস 1, এটি হচ্ছে সূত্র। মানে জোড় সংখ্যাগুলির যুগ্ম সংখ্যাগুলির যোগফল বের করতে হলে এই সূত্রের প্রয়োগ করতে হবে। হ্যাঁ এখন n এর মান কত হবে না, n এর মান তো 36ই হবে, কারণ 1 থেকে 72 পর্যন্ত মোট সংখ্যা যে 72টি, এবং বিজোড় থেকে জোড়ে শেষ হয়েছে, এবং যদি জোড় থেকে শেষ হয়ে বিজোড় হতো তাহলে কিন্তু ওই অর্ধেক জোড় হতো অর্ধেক বিজোড় হতো। তাহলে জোড় সংখ্যা যদি 36টি হয় তাহলে এখানে জোড় সংখ্যাগুলি যোগফল কত হবে না 36 ইন্টু 36 প্লাস 1, এটি হতো যোগফলটা। এখন দেখা যাক, তাহলে 36 থেকে 37 হয়, তাহলে 37কে আমরা 36 দ্বারা গুণ করে দেখে নিব, 37কে 36 দ্বারা গুণ করে দেখে নিব, 6 7 42, 2 হাতে 4, 3 6 18 আর 4 22, আর 3 7 21, 1 হাতের 2, 3 3 9 10 11, তার মানে হয়ে গেল তখন 1332। তখন জোড় সংখ্যাগুলি যোগ হলো তো 1332। এবার দেখা যাক ওই যদি থাকতো স্বাভাবিক সংখ্যা, যদি থাকতো স্বাভাবিক সংখ্যা তখন আমরা কি করতাম না, তখন একটা অন্য সূত্র আছে, সেই হয়তো বলা হলো যে 1 থেকে 72 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলি যোগফল কত, তখন যে সূত্রটা আছে সেটা অন্যরকম। সেটা কি না, এখানে লিখবে স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল হতো, সংখ্যাগুলির যোগফল হতো কত, তখন হতো n ইন্টু n প্লাস 1/2। মানে তিনটি সূত্র আছে, আমি এখানে স্পষ্ট করে লিখে দিচ্ছি। যখন বিজোড় হবে, বিজোড়ের সময় সমান হবে n স্কোয়ার, জোড় সংখ্যাগুলি যখন যোগফল বের করতে বলা হবে তখন হবে n ইন্টু n প্লাস 1, আর স্বাভাবিক সমস্ত সংখ্যার যখন হবে তখন হবে n ইন্টু n প্লাস 1/2। এই তিনটি সূত্র তোমরা মনে রাখবে। এখন আমরা স্বাভাবিক সংখ্যাগুলি যোগফলটা বের করে নিচ্ছি, তাহলে n এর মান তো কত 72 হবে। এখানে কিন্তু মনে রাখবে যখন জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা, তো জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা অর্ধেক অর্ধেক হবে, তাহলে 72 অর্ধেক 36 হবে। কিন্তু সমস্ত যদি
ওই স্বাভাবিক সংখ্যাগুলি যোগফল বের করতে বলা হয়, তখন n এর মান কিন্তু 72 হবে। তাহলে তখন কত হবে না 72 ইন্টু 72 প্লাস 1/2, তার মানে হয়ে যাবে কত, এখানে হবে 36, এবং এখানে হবে 72 কে 73। তাহলে আমরা ওই 36কে 73 দ্বারা গুণ করে দিব, দেখা যাক কত হচ্ছে। 73কে 36 দ্বারা গুণ করে দিব, 3 6 18, 8 হাতে 1, 6 7 42, 1 43, 3 3 9, 3 7 21, তখন হয়ে যাবে 2628। অর্থাৎ 1 থেকে 72 পর্যন্ত সমস্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগফল হবে 2628। আশা করি এটিও তোমাদের কাজে লাগবে। অঙ্কটি তো আমাদের আগেই হয়ে গেছে, আমি বারবার বলছি, কিন্তু এগুলিও আমি তোমাদেরকে জানিয়ে দিলাম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো বা বুঝতে পেরে গেছো অলরেডি। তো এরপরে আমরা চলে যাচ্ছি আজকের 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বর কোশ্চেনে বলা হয়েছে কি, একটি বাঁশের 1/8 অংশ কাদায়, 3/4 অংশ জলে এবং বাকি 6 ফুট জলের উপরে আছে, মাছটি মোট কত লম্বা? খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এবং আরেকটা কথা বলছি যে এই ক্লাসে যে অঙ্কগুলি শেখানো হচ্ছে সেগুলি যে জওহর নবোদয় বিদ্যালয়ে বসবে তাদের জন্যেই ইম্পর্টেন্ট এমন নয়। ক্লাস 4, 5, 6 যে কোনো ক্লাসের ছাত্রছাত্রীদের পক্ষে এটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং এগুলি থাকে। সুতরাং যে সমস্ত অভিভাবকরা আমার ভিডিও দেখছেন এবং আপনাদের যদি ছেলেমেয়েরা 4-এ, 5-এ, 6-এ পড়ে, অবশ্যই তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলি আপনারা দেখাবেন। ঠিক আছে, তো এখন 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে কি, আমি ছবি এঁকে দিচ্ছি, একটা বাঁশের ছবি এঁকে নিচ্ছি। ধরো এটি একটি বাঁশ এবং এটি হচ্ছে কাদা, এটি হচ্ছে জল। তাহলে এটা হচ্ছে কাদা, এটা হচ্ছে জল, আর এটা হচ্ছে জলের উপর ভাগ। ঠিক আছে, এখন ওই 1/8 অংশ কাদা, তাহলে এখানে আছে 1/8 অংশ স্পষ্ট। 3/4 অংশ আছে জলে, 3/4 অংশ আছে জলে, এবং বাকি 6 ফুট, এখানে আছে 6 ফুট। তো এই প্রথমে আমরা কি করে নেব, কাদা এবং জলে মিলে কত অংশ রয়েছে সেটি আমরা বের করে নেব। তাহলে আমরা লিখে দিচ্ছি, কাদায় ও জলে মিলিয়ে আছে কত অংশ? না, নিশ্চয়ই এই দুটো ভগ্নাংশের যোগ করলেই পাবো। তাহলে 1/8 যোগ 3/4 সমান হবে 8 লসাগু 1 যুক্ত 2 3 দুগুণে 6 সমান হবে কত? 7/8 অংশ। জলে এবং কাদায় মিলিয়ে আছে 7/8 অংশ। তাহলে এই জলের উপরে কত অংশ আছে সেটাকে আমরাকে বের করে নিতে হবে। তো আমরা তো জানি যে মোট অংশ হচ্ছে 1, মোট অংশ হচ্ছে 1। তাহলে 1 অংশের মধ্যে জলে এবং কাদায় মিলিয়ে আছে 7/8 অংশ। তাহলে জলের উপরে কত আছে এটা বের করে নাও। জলের উপরে আছে নিশ্চয়ই 1 বিয়োগ 7/8 অংশ সমান 8, মানে 1/8 অংশ। তাহলে জলের উপরে আছে 1/8 অংশ, এটা আমরা বের করে নিলাম। এখন এই প্রশ্নে বলাই আছে যে জলের উপরে কি আছে? 6 ফুট। তাহলে নিশ্চয়ই 1/8 অংশের মান 6। ঠিক আছে, তাহলে আমরা সেটা লিখে দিচ্ছি। 1/8 অংশের, এখানে অতএব দিয়ে দিবে, অতএব 1/8 অংশের মান কত? 6 ফুট। তাহলে সম্পূর্ণ মাছটি মোট
কত মানে সম্পূর্ণ বাঁশটি কত লম্বা। তো আমি এর আগেও বলেছি অঙ্কগুলিতে যে যখনই মোটের প্রশ্ন আসবে তখন কিন্তু ভগ্নাংশের সময় মোট অংশকে এক ধরা হবে বা একের এক ধরা হবে। আরও সুবিধার জন্য আমি বলে দিলাম একের এক, এটা হচ্ছে মোট মানে অংশ ভগ্নাংশের বেলাতে। দশমিক ভগ্নাংশে যদি অঙ্ক থাকতো, এটা তো ভগ্নাংশের আছে, যদি দশমিক ভগ্নাংশের অঙ্ক থাকতো এই অঙ্কটি, তখন কিন্তু মোট অংশকে ধরা হতো 1.0। আর যদি শতকরাতে থাকতো, যদি এই অঙ্কটি শতকরাতে থাকতো তাহলে কিন্তু শতকরার সময় মোট অংশকে ধরা হতো 100%। তাহলে 1/8 অংশের মান 6 ফুট, তাহলে 1 অংশের মান কত? হ্যাঁ, এখানে আমি আগেও বলেছি, আগেও আলোচনা করেছি, এই 1/8 কিন্তু একটা প্রকৃত ভগ্নাংশ এবং এর মান 1-এর থেকে কম, তাহলে আমরা এটাকে কম বলে পড়তে পারি সুবিধার জন্য। তাহলে কম অংশের মান যদি 6 ফুট হয়, এটাকে আমরা বেশি ধরে নিব, তাহলে বেশি অংশের মান নিশ্চয়ই বেশি হবে। এবং যখন বেশি মানে বাড়ানো হবে তখন কিন্তু 6 লেখার পর গুণ চিহ্ন দিয়ে লব এবং হরের মধ্যে যেটিকেই বড় পাবে সেটিকেই কিন্তু উপরে পাঠাবে। তাহলে 8/1 সমান 6 × 8 = 48 ফুট। তাহলে 1 অংশ মানে সম্পূর্ণ বাঁশ, তাহলে সম্পূর্ণ বাঁশটি কত লম্বা? 48 ফুট। এবং এটি রয়েছে অপশন সি, তে দেখে নাও, তাহলে এটি হবে অপশন সি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এরপর আমরা চলে যাচ্ছি পরের অঙ্কতে। পরের অঙ্কতে বলা হয়েছে যে 192কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। পূর্ণবর্গ সংখ্যা মানে যার বর্গমূল করা যাবে। আর বর্গমূল করার পদ্ধতি আমি এর আগের ক্লাসে বলে দিয়েছিলাম যে বর্গমূল করার নিয়ম দুটি আছে, একটি হচ্ছে উৎপাদকের সাহায্যে, একটি ভাগ প্রক্রিয়ার সাহায্যে। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটি করার জন্য কি করব? বর্গমূল নির্ণয় করব। তাহলে 196কে যদি উৎপাদকের সাহায্যে আমরা বর্গমূল করার চেষ্টা করি তাহলে দেখা যাক কি ঘটছে। তাহলে উৎপাদকগুলো বের করে নিই প্রথমে। তাহলে 192 এর উৎপাদকগুলি বের করে নিচ্ছি প্রথমে। 2, 9 দুগুণে 18, 1, 6 দুগুণে 12, আবার 2, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আবার 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আবার 2, 2 একে 2, 2 দুগুণে 4, আবার 2, 6 দুগুণে 12, আবার 2, 3 দুগুণে 6। তাহলে আমরা বর্গমূল করার সময় কি শিখেছিলাম? এটাই শিখেছিলাম যে প্রতি জোড়া অঙ্কের জন্য একটি অঙ্ক নেওয়া যাবে। তাহলে 192 এর বর্গমূল হবে এই এক জোড়া 2 এর জন্য একটি 2, গুণ এই এক জোড়া 2 এর জন্য একটি 2, এই জোড়া 2 এর জন্য একটি 2, কিন্তু 3-এর কোনো কিন্তু জোড়া পাওয়া যাচ্ছে না, স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে এই 3 দ্বারা যদি একে গুণ করা হতো, একে যদি আবার 3 দ্বারা গুণ করা হতো তাহলে কিন্তু 3-এর জোড়াটিও পাওয়া যেত, তাহলে বর্গমূল করা যেত। তাহলে কোন সংখ্যা দ্বারা বলা হয়েছে 192কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? অতএব উত্তরটি হবে অবশ্যই 3, এবং 3 অপশনটি রয়েছে, এবং 3 উত্তরটি রয়েছে অপশন ডি এ। এটি হবে সঠিক উত্তর। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটি কথা বলছি, সেটি হচ্ছে যদি লেখা থাকতো যে 192কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে, এখানে যদি গুণ না করে যদি এখানে লেখা থাকতো ভাগ করলে, এখানে থাকতো ভাগফল, এখানে থাকতো ভাগফল, যদি থাকতো তাহলে কিন্তু পদ্ধতিটা একই হতো, উত্তরটাও একই হতো। কারণ কি না, যখনই আমরা ওই এর যে উৎপাদকগুলো ছিল সেই উৎপাদকগুলো 3টি তো জোড়া মিলছে না, তা 3টিকে যদি আমরা হাটিয়ে দিই, মানে যদি এটাকে 3 দ্বারা ভাগ করে দিই তাহলে 3 হেঁটে যাবে। তাহলে হাটিয়ে দেওয়া মানে কম করে দেওয়া, কম করে দেওয়া মানে ভাগ করে দেওয়া। তাহলে 3 দ্বারা ভাগ করলেও যে সংখ্যাটি পাওয়া যাবে সেটি কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হবে।
ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এর মাঝে একটা কথা বলি, আমি যে অঙ্কগুলি নিচ্ছি তোমরা বুঝতে পারছো তো? এটাই হচ্ছে মেন, মানে আমি ক্লাস নিচ্ছি, তোমাদেরকে শেখাচ্ছি, আর তোমরা যদি শিখতেই না পারলে তাহলে কিন্তু আমার প্রচেষ্টা ব্যর্থ। ঠিক আছে? তো সে যাই হোক, আশা করি বুঝতে পারছো, এবং এগুলি তোমরা আগেও করেছো, স্কুলেও করেছো, আমি কেবল রিভাইজ করে দিচ্ছি তোমাদেরকে এই পরীক্ষাটার জন্য। ঠিক আছে? তো এরপরে চলে যাচ্ছে আমরা পরের অঙ্কতে। দেখো, পরের অঙ্কতে লেখা আছে কোনো টাকার 12% হলো 63 টাকা, ওই টাকার 40% কত টাকা? তাহলে আমরা এই অঙ্কটি খুব সহজেই করে নিব। কিভাবে? খুব সহজ পদ্ধতিতে সরাসরি লিখে দিব যে 12% সমান 63 টাকা দেওয়াই আছে। তাহলে 1% সমান কত হবে? নিশ্চয়ই কম হবে। কম হলে কি হবে? 63/12%। তাহলে 40% সমান কত হবে? 40% সমান হবে 63/12% গুণ 40%। কাটাকাটি করে নাও, পার্সেন্টেজে চলে গেল। 12 এবং 40 কাটাকাটি করো 4 দ্বারা, 3 4 12, 4 10 40, আর 63 আর 3 কাটাকাটি করো, 3 2 6, 3 1 3, সমান হয়ে গেল 21 গুণ 10 সমান 210 টাকা। এবং এই 210 টাকা উত্তরটি রয়েছে অপশন বিতে। অতএব বি অপশনটি এই প্রশ্নটির সঠিক উত্তর। ঠিক আছে? হ্যাঁ, এই প্রসঙ্গে আরও একটা আমি কথা বলছি। দেখো, আমার নিয়মেই হচ্ছে, আমি যে পদ্ধতিতে পড়াই সেটি হচ্ছে, যখন যে অঙ্কটি নিয়ে আমি আলোচনা করব ওর মানে শিকড় থেকে বোঝার চেষ্টা করব। বেসিক নলেজটা খুব প্রয়োজন যে কোনো অঙ্ক করতে গেলে। তো সুতরাং তোমাদের আমি বেসিক নলেজটাও দিয়ে দিচ্ছি। ধরো, এই অঙ্কটি লেখা থাকতো কোনো টাকার 12% হলো 63 টাকা, তাহলে সেই টাকার পরিমাণ কত, মানে মোট টাকাটার পরিমাণ কত? তখন তোমরা কি করতে বলো তো দেখি। আমি একটু আগেই বললাম, এর আগের কিংবা তার আগের অঙ্কটি দিয়ে আমি আলোচনা করলাম যে মোট অংশ যখন ধরা হয়, ভগ্নাংশের সময় ধরা হয় 1/1, দশমিক ভগ্নাংশের সময় ধরা হয় 1.0, এবং শতকরার সময় ধরা হয় 100%। তাহলে তখন অঙ্কটি কত হতো না, 12% সমান 63 টাকা। এটা ক্লিয়ার? তাহলে 1% সমান কত না, 63/12% টাকা। এবং সম্পূর্ণ টাকা দিলে কত টাকা? তাহলে সম্পূর্ণ অংশকে ধরা হতো 100%। তাহলে এটা হতো 63/12% গুণ 100%। পার্সেন্টেজে কেটে দাও, আবার সেই একই কাটাকাটি, 4 দ্বারা, 3 4 12, 25 এবং 21। তাহলে 25কে 21 দ্বারা যদি গুণ করা হয় তাহলে হলো 25, আর 25 দুগুণে 50, মানে হতো 525 টাকা। 525 টাকা হতো। ঠিক আছে? এখন তোমরা ক্যালকুলেশন করে দেখে নাও, প্রমাণ নিয়ে নাও। তো প্রমাণ হিসাবে আমরা কী করবো না, ওই 525কে আমরা 12% দ্বারা গুণ করবো, তাহলে 63 বেরোচ্ছে কিনা দেখে নাও। তাহলে 525 গণিত 12%, মানে 12/100 সময় এর মানটা বের করো। 4 25 100, 4 5 20, 21। ঠিক আছে? 3 4 12 সমান 3 1 3, 3 2 6, হলো 63 টাকা। তাহলে 12%-এর মান যদি 63 টাকা হয়, তাহলে সম্পূর্ণ টাকার পরিমাণ কত? 525 টাকা। মজা লাগছে তো? হ্যাঁ, এইভাবে খুব মন দিয়ে শোনো, আরও মজা লাগবে। তাহলে এরপরে আমরা চলে যাচ্ছি আজকের পরের অঙ্কে। এটা লাভ ক্ষতি অঙ্ক। এক ব্যক্তি 1400 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 30% ক্ষতি করলেন। দ্রব্যটি তিনি কত টাকায় বিক্রয় করলে 30% লাভ করতে পারতেন? মানে খুব ইম্পর্টেন্ট অঙ্ক,
খুব মজাদার অঙ্ক যাকে বলা হয়। অঙ্ক বিষয়টাই হচ্ছে এমন যে অঙ্ক যদি একবার তুমি বুঝতে শিখে গেছো তাহলে কিন্তু সবসময় তোমার মনে হবে যে আমি অঙ্কই করতে থাকবো, অঙ্কই করতে থাকবো, এরকম তোমার মানসিকতা সৃষ্টি হবে। তো সে যাই হোক, এখন আমরা এই অঙ্কটি করে নিচ্ছি। এই অঙ্কটি করার সময় আমি যে পদ্ধতিটা বলছি এখন, সেটি তোমরা মন দিয়ে শোনো, খুব ভালো লাগবে এবং খুব সহজ সরল বলে মনে হবে। এক ব্যক্তি 1400 টাকায় একটি দ্রব্য বিক্রয় করলো একটি কোনো দ্রব্য 1400 টাকায় এবং তাদের 30% ক্ষতি করলো। এই যে 30%, এই 30% উপর ফোকাসিংটা তুমি বেশি করবে এবং প্রথমেই করবে যে 30% ক্ষতি। এই 30% ক্ষতিটাকে তুমি এখানে লিখে নাও, 30% ক্ষতি। ঠিক আছে, এখন এই 30% ক্ষতির অর্থটা কি? অর্থটা দাঁড়াচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য করে আমরা এটাকে বের করে নিচ্ছি। তো আমরা মনে করছি ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না নিশ্চয়ই 100 থেকে 30 টাকা কম হবে, কারণ ক্ষতি হয়েছে। তাহলে হয়ে যাবে বিক্রয় মূল্য 70 টাকা। ঠিক আছে, এখন বিক্রয় মূল্য দেওয়া আছে 1400 টাকা, তাহলে ক্রয় মূল্যটা কত? আগে এটা বের করে নিতে হবে, তারপরে আমরা পরের অংশতে ঢুকবো। তো তাহলে বিক্রয় মূল্য যদি 70 টাকা হয়, তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে আমরা এটাকে আমরা যেহেতু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যতে যাব, তাহলে বিক্রয় মূল্যটাকে আমরা এদিকে নিয়ে আসব আর ক্রয় মূল্যটাকে আমরা এদিকে নিয়ে যাব। তাহলে হয়ে যাবে এটা বিক্রয় মূল্য, এটা হবে ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 70 টাকা হয়, তখন ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, তাহলে এটা হবে 170 টাকা। আর বিক্রয় মূল্য যদি কত টাকা দেওয়া আছে? 1400 টাকা। 1400 টাকা হয়, তাহলে এটা হবে ওই 100 এর 70 গুণিত 1400, 0 0 7 দুগুণে 14, 20 সমান কত হলো? 2000 টাকা। এই 2000 টাকা হলো ক্রয় মূল্য। ক্রয় মূল্য আমরা বের করে নিলাম। 1400 টাকায় বিক্রি করলে 30% ক্ষতি হচ্ছে, সেই হিসাব অনুসারে আমরা প্রথমে ক্রয় মূল্যটা আমরা বের করে নিলাম এটা। এরপরে আমরা দ্বিতীয় অংশে প্রবেশ করছি। দ্রব্যটি তিনি কত টাকায় বিক্রয় করলে 30% লাভ? এখানেও কিন্তু ফোকাস করবে 30% লাভের উপরে। ঠিক আছে, তাহলে 30% লাভের অর্থ কি? 30% লাভের অর্থ কি না, 30% লাভের অর্থ হচ্ছে ওইরকম একইভাবে আমরা বের করে নিব। এটা হচ্ছে ক্রয় মূল্য, এটা হচ্ছে বিক্রয় মূল্য। ঠিক আছে, তো 30% লাভ আমরা যদি ক্রয় মূল্য 100 টাকা ধরে নিই, তাহলে লাভ হয়েছে যেহেতু 100 টাকায় 30 টাকা লাভ, তাহলে বিক্রয় মূল্য হবে 130 টাকা। সোজা উত্তর। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 130 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য হবে 130/100 টাকা। আর ক্রয় মূল্য আমাদের বেরিয়ে গেছে 2000 টাকা। তাহলে ক্রয় মূল্য যদি 2000 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? না 130/100 গুণ 2000 সমান 0 0 0 0, 13 দুগুণে 26 আর দুটো 0, 2600 টাকা। এটাই হচ্ছে এই প্রশ্নটির উত্তর। এবং 2600 টাকা যে উত্তর বের হলো সেটি দেওয়া আছে অপশন এতে। সুতরাং এই অঙ্কটি সঠিক উত্তর হবে অপশন এ। আশা করি ভালো লাগছে। আর বিশেষ কিছু বলছি না, শেষে একটা কথাই বলবো, সেটা হচ্ছে যদি তোমাদের ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটি লাইক ও শেয়ার করে দিবে। আর এখনো পর্যন্ত যদি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবে, যাতে তোমরা এই চ্যানেলের সমস্ত অঙ্কগুলো বা সমস্ত ভিডিওগুলো খুব সহজেই সবার আগে পেয়ে যাও।
ঠিক আছে, তাহলে আর বিশেষ কিছু বলছিই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে নিজেকে তৈরি করো পরীক্ষার জন্য। ধন্যবাদ।